10ই জুন 2026 নরেন্দ্র মোদী হয়ে গেলেন আমাদের ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি দিন একটানা ক্ষমতায় থাকা নির্বাচিত প্রধানমন্ত্রী। বাহ মোদিজি বাহ। মেলোনিজি আমাদের মোদিজিকে টুইট করে অভিনন্দন জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী ভিডিও বানিয়ে অভিনন্দন জানিয়েছেন। Prime Minister Modi, my dear friend Narendra. তারপর তো ডোনাল্ড ট্রাম্প বাবু, ভুটানের পিএম, কানাডার পিএম সবাই প্রায় অভিনন্দন জানিয়েছেন আমাদের প্রধানমন্ত্রীকে। 2014 সালের 26শে মে যেদিন মোদিজি প্রথম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন, সেদিন হয়তো অনেকেই ভেবেছিল যে এই মানুষটা কতদিন টিকবে। এটা তো রাজনীতির আর 5টা দিনের মতো একটা দিন, সরকার বদলায়, প্রধানমন্ত্রী বদলায়, এটাই তো গণতন্ত্রের নিয়ম। কিন্তু আজ সেই মানুষটা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে দিলেন। নেহেরু নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে একটানা ক্ষমতায় ছিল 4398 দিন, আর 10ই জুন 2026 নরেন্দ্র মোদী সেই সংখ্যা পেরিয়ে গেলেন 4399 দিন। কিন্তু আসল প্রশ্নটা হলো, এটা কিভাবে সম্ভব হলো? ভারতের মতো একটা দেশ যেখানে প্রতি 5 বছরে নির্বাচন হয়, যেখানে 100 কোটি মানুষ ভোট দেওয়ার যোগ্য, যেখানে অসংখ্য ভাষা, অসংখ্য জাতপাত ধর্মের সমীকরণ রয়েছে, অসংখ্য আঞ্চলিক দল রয়েছে, সেখানে একটাই দল, একজনই নেতা পরপর 3টে নির্বাচনে জিতে প্রায় 12 বছরেরও বেশি সময় ধরে কিভাবে ক্ষমতায় টিকে থাকতে পারে? এটা কি শুধু ভাগ্য, নাকি এর পিছনে রয়েছে একটা সুনির্দিষ্ট কৌশল যেটা বছরের পর বছর ধরে তৈরি হয়েছে? তো আজকের এই ভিডিওতে এই সম্পূর্ণ ছবিটা বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে। 2014 সালের আগে দেশের ছবিটা একটু ভাবুন। তখন কেন্দ্রে ছিল টানা 10 বছর ধরে মনমোহন সিং এর সরকার, কিন্তু সেই সরকারের শেষ কয়েক বছর কেটেছে নানা রকম দুর্নীতির অভিযোগের মধ্য দিয়ে। স্পেকট্রাম বরাদ্দ থেকে কয়লা ব্লক বরাদ্দ, সংবাদপত্রের প্রথম পাতায় প্রতি মাসে কোনো না কোনো বড় কেলেঙ্কারির খবর আসছিল। সেই সময় বেশিরভাগ ভারতীয় মানুষের মধ্যে একটা ক্লান্তি, একটা হতাশা তৈরি হয়েছে। এখানে দেখুন 2011 সালে দিল্লির রামলীলা ময়দান, দুর্নীতির বিরুদ্ধে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন। এটা শুধু একটা আন্দোলন ছিল না, এটা ছিল সেই জনমত যার উপর দাঁড়িয়ে 2014 সালে সরকার পরিবর্তনের দাবি তৈরি হয়েছিল। ঠিক এই সময় তখনকার গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী একটা নতুন গল্প নিয়ে এলেন, গুজরাট মডেলের গল্প। এই মডেলের মাধ্যমে দাবি করা হলো যে গুজরাটের রাস্তাঘাট ভালো, 24 ঘন্টা বিদ্যুৎ থাকে, শিল্প আসছে, চাকরি হচ্ছে। তাহলে এই মডেলটা যদি পুরো দেশে নিয়ে যাওয়া যায় তাহলে কেমন হবে? আর তারপরে আস্তে আস্তে আচ্ছে দিন আনেওয়ালা হয়, এই স্লোগানটা দেশের সমস্ত ইয়াং জেনারেশন বা তরুণ প্রজন্মের মুখে মুখে ঘুরতে লাগলো। এরপরে 2014 সালের প্রধানমন্ত্রী নির্বাচনে বিজেপি একা পেল 282টা আসন। বিগত 30 বছরের মধ্যে প্রথমবার কোনো একটা দল একা এতগুলো আসন পেয়েছিল। এটা ছিল একটা ঐতিহাসিক জয়। সবই ঠিক আছে, কিন্তু একবার জেতা আর 12 বছর ধরে সেই ক্ষমতায় টিকে থাকা, এই দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার। নির্বাচনে জেতার পরেও সরকারের বিরুদ্ধে আস্তে আস্তে নানা রকম অভিযোগ আসতে শুরু করে। মানুষের প্রত্যাশা পূরণ না হলে ক্ষোভ বাড়ে, আর এর ফলে 5 বছর পরে মানুষ নতুন মুখ খুঁজবে, এটাই স্বাভাবিক। তাহলে একবার ভাবুন, মোদী আর তার দল কিভাবে এই স্বাভাবিক চক্রটা ভেঙে দিলেন, একবার নয় পরপর 3বার। এই উত্তরটা খুঁজতে গেলে আমাদেরকে কয়েকটা স্তরে যেতে হবে। প্রথম স্তর হলো সংগঠন। প্রতিদিন ভোরে দেশের অলিতে গলিতে হাজার হাজার ছোট বড় মাঠে একদল মানুষ লাঠি হাতে কসরত করেন এবং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রতিজ্ঞা নেন। এটাই আরএসএস এর শাখা সংস্কৃতি, যা চলছে দশকের পর দশক ধরে, অনেকটা নীরবে, পর্দার আড়ালে। এই ভারতীয় জনতা পার্টির আসল শক্তি শুধু নির্বাচনের সময় বোঝা যায় না, বোঝা যায় মাটি ধরে রাখা সংগঠনের মধ্যে। এই সংগঠনের শিকড় চলে গেছে হাজার হাজার আরএসএস এর শাখার মধ্যে, যেগুলো দশকের পর দশক ধরে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় কাজ করে চলেছে। আর ঠিক নির্বাচনের সময় এই নেটওয়ার্ক বিজেপির জন্য রেডিমেড বুথ স্তরের কর্মী বাহিনী হয়ে যায়। সোজা কথায় এই নেটওয়ার্ক বিজেপির মাটির স্তর পর্যন্ত পৌঁছানো সংগঠন, যা বিরোধী দলগুলোর কিন্তু নেই। কিন্তু এই সংগঠন একা সব কিছু নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে দ্বিতীয় একটা স্তর, সেটা হলো ব্যক্তিগত ব্র্যান্ডিং। লক্ষ্য করে দেখুন, ভারতের রাজনীতিতে কোনো প্রধানমন্ত্রীর নাম এতটা সরাসরি মানুষের সঙ্গে জুড়ে যায়নি যতটা মোদী নামটা জুড়ে গেছে। কিছুদিন ছাড়াই মন কি বাত নামের একটা অনুষ্ঠানে তিনি সরাসরি দেশের কোটি কোটি মানুষের সাথে কথা বলেন। কোনো সাংবাদিকদের প্রশ্ন নেই, কোনো বিরোধী মতামত নেই, একদম একতরফা, কিন্তু খুব সুন্দর একটা ব্যক্তিগত সুরে। आइयो बहनों, ज्यादा से ज्यादा ये मेरा क्या कर लेंगे भाई? अरे हम तो फकीर आदमी हैं, झोला लेके चल पड़ेंगे जी। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা বিশ্বের যে কোনো রাজনৈতিক নেতার তুলনায় সবচেয়ে বেশি, আর প্রতিটা মানুষের মনে তার জন্য একটা আলাদা ভাবমূর্তি তৈরি হয়েছে। তিনি একজন কঠোর পরিশ্রমী মানুষ, যার কোনো ছুটি নেই, যিনি ভোর 4টায় ঘুম থেকে ওঠেন, যার কোনো পরিবার নেই, আর সব থেকে বড়, যিনি দুর্নীতি থেকে দুহাত সবসময় দূরে থাকেন। এই ভাবমূর্তিটা মানুষের মনে এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে কোনো মানুষের স্থানীয় বিধায়কের উপর রাগ হলেও মোদিজির নামটার উপর কোনো রাগ নেই। ভোট পড়ে দলের প্রতীকে, কিন্তু মানুষ ভোট দেয় এই একটা মুখের জন্য। আর এই ব্র্যান্ডিং এর একটা আন্তর্জাতিক মাত্রাও আছে। 2014 সালের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে, 2019 সালের হিউস্টনে একটা অনুষ্ঠানে হাজার হাজার ভারতীয় প্রবাসী সবাই একসাথে জড়ো হয়ে তাকে স্বাগত জানিয়েছিল। এই দৃশ্যগুলোর মাধ্যমে এটাই স্পষ্ট হয় যে শুধু আমাদের ভারতে থাকা ভারতীয় নয়,
বিদেশে থাকা ভারতীয়রাও মোদীকে যথেষ্ট সম্মান করে। তারপর 2023 সালে যখন আমাদের ভারত G20 সম্মেলনের আয়োজক হলো, তখন আমাদের ভারতের সমস্ত নিউজ চ্যানেলগুলো ভারত এখন বিশ্বগুরু নামে প্রচার করেছিল। এই ধরনের আন্তর্জাতিক দৃশ্যগুলো কিন্তু আমাদের ভারতের মধ্যে ভোট ব্যাংকে যথেষ্ট প্রভাব ফেলে। মানুষ তখন মনে করেন যে আমাদের দেশের নেতা বিশ্বমঞ্চে আমাদের দেশের মাথা উঁচু করে রেখেছেন। এবার আসি তৃতীয় স্তরে, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এটা হলো সরাসরি কল্যাণমূলক প্রকল্প, যেটাকে বলা হয় সুবিধাভোগীর রাজনীতি। ভাবুন, একটা গ্রামের মহিলা ধোঁয়ায় ভরা কাঠের উনুনে রান্না করতেন, কিন্তু উজ্জ্বলা যোজনার মাধ্যমে তার বাড়িতে সিলিন্ডার এবং ওভেন পৌঁছেছে। তারপর আবার কোনো পরিবারের যেই সদস্যের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, তাদেরকে জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছে। তারপর তো আবার বিনামূল্যে রেশন পাচ্ছে কোটি কোটি পরিবার। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে PM কিষাণ যোজনার মাধ্যমে ডিরেক্ট টাকা ঢুকছে। আগে সরকারি প্রকল্পের সুবিধা পেতে হলে নেতাদের কাছে যেতে হতো, দালাল ধরতে হতো, কিন্তু এখন সরকার ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছে। সেই জন্য মানুষের অনেক সুবিধা হয়েছে। এর ফলে একজন গরিব মানুষ ও সরকারের মধ্যে সরাসরি সম্পর্ক তৈরি হয় এবং তারা বলেন যে এই সিলিন্ডারটা মোদিজি দিয়েছেন, এই বাড়িটা মোদিজি দিয়েছেন। আর ধনী থেকে গরিব সমস্ত মানুষের সুবিধা হয়েছে এই UPI চালু করার জন্য। আজ ভারতের ছোট চায়ের দোকান থেকে বড় বড় শপিং মল, সব জায়গায় ওই স্ক্যান করে টাকা লেনদেন হচ্ছে। এই প্রযুক্তিগত পরিবর্তনটাকে সরকার সেই সময় তুলে ধরেছিল ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের সাফল্য হিসাবে। সবই ঠিক আছে, কিন্তু এই সমস্ত প্রকল্প বা সুবিধাভোগীর রাজনীতি করে কিন্তু ভোট ব্যাংক ধরে রাখা যায় না। এর সাথে দরকার হয় মানুষের আবেগ, সরকারের প্রতি মানুষের পজিটিভ চিন্তাভাবনা। আর এই জায়গাতেই আসে চতুর্থ স্তর, জাতীয়তাবাদী রাজনীতি। 2016 সালের সার্জিক্যাল স্ট্রাইক, 2019-এর পুলওয়ামা হামলার পরে বালাকোটে বিমান হামলা, এই ধরনের ঘটনাগুলো সমস্ত ভারতীয় মানুষদের মনে ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল। সবাই মনে করেছিল যে এই সরকার দুর্বল নয়, এই সরকার পাল্টা জবাব দিতে জানে। এরপর 2019 সালে আরো বড় ইম্প্যাক্ট ফেলেছিল জম্মু কাশ্মীরে 370 বাতিল করে। এটা ছিল আমাদের ভারতীয়দের কাছে বিরাট বড় একটা ব্যাপার। বছরের পর বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল নানা রকম প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু কেউ বাস্তবে সেটা করে দেখাতে পারেনি, কিন্তু বিজেপি সেটা করে দেখিয়েছে। তারপর 2024 সালের জানুয়ারিতে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। এই অনুষ্ঠানকে শুধু ধর্মীয় অনুষ্ঠান হিসাবে দেখলে বোঝা যাবে না, অনেক সমর্থকের কাছে এটা কয়েক দশকের রাজনৈতিক আন্দোলনের সমাপ্তি। এই প্রতিটা ঘটনা একটু ঠান্ডা মাথায় ভাবলে আপনি বুঝতে পারবেন যে এই সরকার যা যা কাজ করেছে তা অনেক দিনের আটকে থাকার ফল বা অনেক দিনের অপেক্ষার ফল। আর এই ধরনের কাজগুলো মানুষের মনে কিন্তু খুব জোরালোভাবে প্রভাব ফেলে, কারণ মানুষ ভাবে যে এই কাজগুলো এতদিন ধরে আটকে ছিল, আগের সরকার বাস্তবে করে দেখাতে পারেনি, কিন্তু এই সরকার করে দেখিয়েছে। দেখুন, এতক্ষণ আমি যা যা বললাম তা কিন্তু পুরোটাই একটা শক্তিশালী সুসংগঠিত শাসক দলের পরিকাঠামো। কিন্তু একটা দেশে একটা দল কতদিন ক্ষমতায় থাকবে তা কিন্তু অনেকটাই নির্ভর করে বিরোধী দল কতটা শক্তিশালী তার উপর। 2014 সালের নির্বাচনে কংগ্রেস পেয়েছিল মাত্র 44টা আসন এতটাই কম ছিল যে সংসদে বিরোধী দলনেতার পদমর্যাদাও তারা পায়নি। তারপর 2019 সালে এই সংখ্যাটা একটু বেড়েছিল, কিন্তু 52তেই থেমে গেছিল। এই 12 বছরে কংগ্রেস একটার পর একটা রাজ্যে নিজের ক্ষমতা হারিয়েছে। পার্টির ভেতরে নেতৃত্বকে নিয়ে কিন্তু নানা রকম প্রশ্ন উঠেছে, বিশেষত একই পরিবারের 3 প্রজন্ম ধরে নেতৃত্ব দেওয়া নিয়ে। বিরোধীরা এটাকে পরিবারতন্ত্র বলেও আক্রমণ করে। দেখুন, সমস্ত বিরোধী আঞ্চলিক দলগুলো নিজ নিজ রাজ্যে শক্তিশালী, কিন্তু জাতীয় স্তরে জায়গা বানাতে বারবার ব্যর্থ হয়েছে। 2023 সালে ইন্ডিয়া নামে একটা বিরোধী জোট তৈরি হলো, সেখানে অনেক দল যোগ দিয়েছিল, কিন্তু আভ্যন্তরীণ মতবিরোধের কারণে সেই জোট ভেঙে যায়। ফলে সমস্ত ভোটারদের সামনে যখন প্রশ্ন আসে যে মোদির বিকল্পকে, তখন তাদের মাথায় স্পষ্টভাবে কোনো উত্তর আসে না। এর পাশাপাশি বিজেপি যে একের পর এক রাজ্যে নিজের শক্তি বাড়িয়েছে, সেটাও কিন্তু বিরোধী দলগুলোর দুর্বলতার সাথে সরাসরি যুক্ত। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক, বিহার, আমাদের পশ্চিমবঙ্গ, এই সমস্ত রাজ্যে দেখা গেছে যে অন্য দলের বিধায়করা দলে দলে যোগ দিয়েছে বিজেপিতে। এর ফলে বিজেপির ওই সমস্ত রাজ্যে নতুন সরকার গড়তে কিন্তু অনেক সুবিধা হয়েছে। তারপর তো আবার বিরোধী দলের বিভিন্ন নেতাদের মাথায় কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলির চাপ অলরেডি ছিল। এখন আপনার মনে হতে পারে যে এটা একটা পুরোপুরি সাফল্যের গল্প, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। কারণ এই 12 বছরে এমন অনেক ঘটনা ঘটেছে যা সরকারের জন্য সবচেয়ে বড় বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রথম বিতর্কে আসি। মোদিজি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় গুজরাটে যে দাঙ্গা হয়েছিল তাতে হাজারেরও বেশি মানুষের প্রাণ গিয়েছিল, যার মধ্যে অধিকাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের ছিল। এই ঘটনা এতটাই সেন্সিটিভ ছিল যে আজও রাজনৈতিকভাবে আলোচনা থামেনি। দ্বিতীয় বড় বিতর্ক এসেছিল 2016 সালে, যখন পুরনো 500,000 টাকার নোট বাতিল করা হয়। এই সিদ্ধান্তের লক্ষ্য ছিল কালো টাকা এবং জাল নোট বন্ধ করা, কিন্তু প্রভাব পড়েছিল ছোট ব্যবসায়ী, কৃষক, দিনমজুর, যাদের লেনদেনের বেশিরভাগই নগদে হতো। তাদের জীবন কয়েক মাসের জন্য যেন থমকে গেছিল। তারপর এলো 2020 সাল, সরকার 3টে নতুন কৃষি আইন নিয়ে আসলো, যেগুলোর লক্ষ্য ছিল কৃষি পণ্যের বাজারকে আরো খোলামেলা করা। কিন্তু এই আইনের বিরোধিতা করার জন্য পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলো। এই আন্দোলন চলেছিল 1 বছরেরও বেশি সময় ধরে। এত দীর্ঘ প্রতিবাদের মুখে পড়ে সরকার 2021 সালের নভেম্বর মাসে এই 3টে আইন প্রত্যাহার করতে বাধ্য হয়। এর পাশাপাশি তো রয়েছে বিরোধী দলগুলো বারবার বেকারত্বের হার নিয়ে প্রশ্ন তোলে। তারপর 2023 সালে
মণিপুরে দীর্ঘ সময় ধরে চলা জাতিগত সংঘর্ষ, সেই সংঘর্ষ 2026 সালে এসে আরো জোরালো হয়ে ওঠে। কিন্তু এই বিষয়ে কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে বিরোধীরা সংসদে বারবার প্রশ্ন তুলে চলেছে। তারপর এই 2026 সালে এসে জ্বালানি সংকট থেকে শুরু করে নিট এক্সামের প্রশ্নপত্র ফাঁস হওয়া, এই সবকিছু নিয়ে এই বছর সরকার জোরালো বিতর্কের মুখে পড়েছে। এই বিতর্ক থেকে ইনস্টাগ্রামে আবার নতুন পার্টি তৈরি হয়ে গেছে, ককরোচ জনতা পার্টি। প্রথম এই পার্টিকে একটু আধটু গুরুত্ব দিলেও কিন্তু আস্তে আস্তে এই পার্টিকে নিয়ে হাসি মজাক শুরু হয়ে যায়। তাহলে এখন প্রশ্ন হলো যে এত বড় বড় বিতর্ক, এত বড় বড় প্রতিবাদের মুখে পড়েও একটা সরকার, একজন নেতা বারবার ভোটে কিভাবে জিতে চলেছে? এই উত্তরটা আমি সিম্পল ভাবে দিচ্ছি। ধরুন পশ্চিমবঙ্গের একটা ছোট গ্রামে একজন মহিলা থাকেন, তার কাছে পাকার 2 কামরা ঘর আছে, গ্যাস সিলিন্ডার আছে এবং সরকারি প্রকল্প থেকে সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে। তিনি যখন টিভিতে খবর শোনেন, সে নিট প্রশ্নপত্রের ফাঁসের প্রতিবাদী হোক বা কৃষি আইন নিয়ে প্রতিবাদী হোক, তার কাছে কিন্তু ততটা গুরুত্ব পায় না। সে মনে করে এগুলো দূরের খবর। কারণ সিম্পল, বেশিরভাগ মানুষ দেশ বিদেশে কি হচ্ছে ততটা গুরুত্ব দেয় না, তার নিজের জীবন নিয়েই খুশি থাকতে চায়। 2024 সালের নির্বাচনের ফলাফল কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছিল। বিজেপি সরকার কিন্তু একা সরকার গঠন করতে পারেনি, তারা কিন্তু এনডিএর জোট নিয়ে সরকার গঠন করেছে। আর এই সব কিছুর সাথে একটা যুক্ত হয়েছে ভবিষ্যতের গল্প, সেটার নাম হলো বিকশিত ভারত 2047। এই বছরটা আসতে চলেছে ভারতের স্বাধীনতার 100তম বছর। মোদিজি এই 2047 সালের মধ্যে আমাদের দেশকে একটা উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে নেমেছে। মোদিজির এই লক্ষ্যটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী আবেগ তৈরি করছে। এইরকম দীর্ঘমেয়াদী অপেক্ষার ফল কিন্তু মোদিজি বারবার দিয়ে এসেছে। তাহলে অ্যাট দ্য এন্ড কি দাঁড়ালো? যে একটা রাজনৈতিক দলের একজন নেতা ব্র্যান্ডিং, সংগঠন, প্রযুক্তি এবং জাতীয়তাবাদী আবেগকে একসাথে মিলিয়ে এমন একটা মডেল তৈরি করেছে যা নির্বাচনী রাজনীতির পুরানো নিয়মগুলোকে সম্পূর্ণ বদলে দিয়েছে। দেখুন, 4399 দিন একটা রেকর্ড, কিন্তু এই রেকর্ডের পিছনে ভারতের কোটি কোটি মানুষের আলাদা আলাদা অভিজ্ঞতা রয়েছে। কারো কাছে এটা পরিবর্তনের গল্প, আবার কারো কাছে এটা সংগ্রামের গল্প। এই হলো আমাদের ভারতের আসল ছবি। একই সরকার, একই নীতি, কিন্তু আলাদা আলাদা মানুষের জীবনে তার প্রভাব আলাদা আলাদা। দেখুন, লাস্টে আমি একটা কথাই বলবো যে প্রতিটা আলাদা আলাদা রাজনৈতিক দলের কিছু পজিটিভ দিক থাকে, কিছু নেগেটিভ দিক থাকে। এই পজিটিভ নেগেটিভ রেশিওটা কিন্তু সাধারণ মানুষ ভোট দেওয়ার সময় ডিসাইড করে। আর নির্বাচনের ফলাফল বের হওয়ার পরে বোঝা যায় যে সাধারণ মানুষ কোন সরকারের পজিটিভ দিকগুলোকে বেশি গ্রহণ করেছে। তাহলে লাস্টে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল যে গণতন্ত্রের সাফল্য আসলে কিসে মাপা হয়? একটা নেতার জনপ্রিয়তায়, নাকি সেই নেতার কাজগুলো সাধারণ মানুষের জীবনে কি প্রভাব ফেলছে তার উপর? আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। জয় হিন্দ।